আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, একটু ঠান্ডা লাগছে আর কি। তোমাদের কি অবস্থা? আছে এখনো? আহ, তো আমরা কি অ্যাক্রাইলিক ফাইবারটা শুরু করছিলাম? না স্যার। আচ্ছা, তো আজকে মনে হয় অ্যাক্রাইলিক দিয়ে শুরু করব। ওকে। তো স্যার আপনি কোন লেকচার শুরুর আগে স্যার স্লাইডটা দিয়ে দেন স্যার, এটা কিন্তু দেওয়া নাই স্যার, একটু মনে করে দিল। হ্যাঁ হ্যাঁ, এটা স্লাইডটা দেওয়া হয় নাই, বাট ওই যে লেকচার অর্ধেক দেওয়া আছে আর কি। এটা আমি গত সপ্তাহে দিতে পারি নাই, একটু বিজি ছিলাম, বাসায় জি স্যার। গিয়েছিলাম। তো এটা দিয়ে দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, তো আজকের যে লেকচারটা এটা দেওয়া আছে, এটা নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম, প্লাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপরে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল মেইনলি আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস বেসড, অর্থাৎ প্রতিটা ম্যানুফ্যাকচারিং প্রসেস যেগুলো আছে, যেগুলো দিয়ে নরমালি ফাইবার তৈরি করা হয়, সেগুলা মোটামুটি আমরা দেখছিলাম। ওইটার মেশিন বা ডিভাইস গুলা কেমন, এবং তার স্টেপ গুলা কি কি, প্রতিটা স্টেপে কি কি প্যারামিটার আছে, কি কি কন্ট্রোল করার মাধ্যমে আমরা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স কে কন্ট্রোল করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। থার্ড চ্যাপ্টারটা ছিল সোললি পলিস্টার ফাইবার নিয়ে। পলিস্টার ফাইবারের একদম ইন ডিটেইলসে আমরা র ম্যাটেরিয়াল বা কিভাবে তৈরি করা হয় পলিস্টার ফাইবার, পলিস্টার ফাইবারের বৈশিষ্ট্যগুলো, তারপর হচ্ছে তার ইকোনমিক যে ইনফ্লুয়েন্স আছে বা ইকোনমিক এফেক্ট আছে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এনভায়রনমেন্টাল এফেক্ট নিয়ে আলোচনা করছিলাম। তো সিমিলারলি আমরা এই চ্যাপ্টারে আরেকটা নতুন ফাইবার যার নাম হচ্ছে অ্যাক্রাইলিক, এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু বলে রাখি যে আমরা সিনথেটিক্যালি আসলে যেসব জিনিসগুলো বানাচ্ছি, এই যে ফাইবারগুলো বানাচ্ছি, এগুলার আইডিয়া আসলে আসছে কিন্তু ন্যাচারাল ফাইবার থেকে। অর্থাৎ ন্যাচারাল ফাইবার গুলোকে দেখেই আমাদের মনে হয়েছে না সিনথেটিক্যালি এগুলাকে এইভাবে বানানো যায় কিনা, ন্যাচারাল ফাইবারের যেসব লিমিটেশন আছে এগুলাকে ওভারকাম করে আমরা কিছু বানাইতে পারি কিনা ন্যাচারাল সোর্স থেকে না নিয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে পলিস্টার ফাইবারটার কিছুটা মিল ছিল কটন ফাইবারের সাথে। অর্থাৎ কটন যেরকম আচরণ করতো, পলিস্টার ওরকমই কিছুটা আহ, মানে দেখতে বা প্রপার্টিস গুলো অনেকটা ওরকম ছিল। আর অ্যাক্রাইলিক ফাইবারটার আইডিয়া আসছে আসলে আমাদের উল ফাইবার থেকে। অর্থাৎ আহ, আমরা যে ন্যাচারাল উৎস শিপ বা ওই ভেড়ার থেকে যে উলটা পাই, উল ফাইবার, সেই ফাইবার থেকে আসলে অ্যাক্রাইলিক ফাইবারের উৎস, বা অ্যাক্রাইলিক ফাইবারের আচরণ অনেকটা উল ফাইবারের মতো। সো সেই আইডিয়া থেকে আসলে উল ফাইবারটার উৎপত্তি। তাইলে এখন আমরা আসলে একটু দেখি যে অ্যাক্রাইলিক ফাইবারটা আসলে কি। তো ফার্স্ট অফ অল যদি ইন্ট্রোডাকশন দিতে চাই অ্যাক্রাইলিক ফাইবারটার, তাইলে আমাকে বলতে হবে পলিস্টার ফাইবারে যেমন এস্টার গ্রুপটা ছিল হচ্ছে মেইন একটা কম্পোনেন্ট, এস্টার ছাড়া পলিস্টার কল্পনা করা যায় না। সেরকমই আমাদের অ্যাক্রাইলিক ফাইবারের ক্ষেত্রে মেইন কম্পোনেন্ট হচ্ছে এই জিনিসটা, এটার নাম হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। আর এটার কেমিক্যাল নেম যদি আমি বলি, তাইলে এটার নাম হচ্ছে পলিভিনাইল সায়ানাইড। পলিভিনাইল একটা কম্পাউন্ড যার সাথে এরকম সায়ানাইড যুক্ত করা আছে, CH2CH, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ভিনাইল। এটার সাথে যাই যুক্ত করা থাকুক সেটার নাম অনুসারে এটার নাম হয়। এখানে যদি অ্যালকোহল লাগানো থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল বা PVA যেটা। যদি ক্লোরিন থাকে তাহলে আমরা বলি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC যেটা। তো সিমিলারলি এখানে যখন আমার সায়ানাইড থাকবে তখন তাকে আমি বলবো পলিভিনাইল সায়ানাইড। তো পলিভিনাইল সায়ানাইডটাকেই আমরা আম, সংক্ষেপে অ্যাক্রাইলোনাইট্রাইল বলে থাকি, বা কমার্শিয়ালি এটার নাম হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। তাইলে পলিএস্টারে তোমার এস্টার গ্রুপটা ছিল
অ্যাট লিস্ট 85%, এরকম একটা সংজ্ঞা আমরা পড়ছিলাম যে কোন পলিমার কম্পাউন্ডের মধ্যে যদি অ্যাট লিস্ট 85% বাই ওয়েট এস্টারের ইউনিট থাকে তাহলে তাকে আমরা বলছিলাম পলিএস্টার। সিমিলারলি অ্যাকর্ডিং টু দ্য ফেডারেল ট্রেড কমিশন অফ ইউএসএ, এখানে তারা অ্যাক্রাইলিক ফাইবারটার সংজ্ঞা দিচ্ছেন এভাবে যে যদি অ্যাটলিস্ট 85% বাই ওয়েট অ্যাক্রাইলোনাইট্রাইল ইউনিট থাকে, অর্থাৎ এই জিনিসটা থাকে, তাহলে তাকে আমরা বলতে পারবো অ্যাক্রাইলিক ফাইবার। ওকে, খুবই সহজ একটা জিনিস। আর এই অ্যাক্রাইলোনাইট্রাইল ইউনিটটা কতটুকু আছে, এর প্রপোর্শনটা কতটুকু, পার্সেন্টেজটা কতটুকু একটা ইউনিটের ভিতরে, তার উপরে ডিপেন্ড করে আসলে এই ফাইবার গুলোকে দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে। একটাকে বলি আমরা অ্যাক্রাইলিক, একটাকে বলি আমরা হচ্ছে মোড অ্যাক্রাইলিক। মোড অ্যাক্রাইলিক মানে হচ্ছে মডিফাইড অ্যাক্রাইলিক, অর্থাৎ অ্যাক্রাইলিকটাকে আমরা কিছুটা হলেও মডিফাই করছি। এখন মডিফিকেশনটা আসলে কোথা থেকে আসবে? আমরা যদি এই অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে অন্য একটা মনোমার নেই, সাপোজ বি, এটাকে আমি বি দিয়ে চিহ্নিত করলাম আর এটাকে আমি এ দিয়ে মার্ক করলাম। এই এ যদি আমি ধরো 85% নেই, বাকি 15% তো আমার অন্য কিছু নিতে হবে, তাই না? সো আমরা যে ফাইনাল ফাইবারটা পাবো তাতে দেখা যাবে যে অ্যাক্রাইলিকের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা তো প্রকাশ পাবেই, সাথে সাথে এইটার কিছুটা ক্যারেক্টারিস্টিক্সও চলে আসবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স কিছুটা হইলেও 100% অ্যাক্রাইলোনাইট্রাইল থাকলে যেরকম আচরণ করতে একটা ফাইবার, এই ক্ষেত্রে কিন্তু একটু হইলেও মানে আলাদা টাইপের আচরণ করবে, কারণ 15% আমি অন্য কিছু একটা দিছি। সরি। তো সেখান থেকেই নামটা আসছে আসলে মডিফাইড অ্যাক্রাইলিক। অর্থাৎ এখানে আমরা বলতেছি যে যদি আমাদের ফাইবারের ভেতর 85% থেকে শুরু করে 35%, অর্থাৎ 35 টু 85 এর মাঝামাঝি কোনো একটা প্রপোর্শনে যদি অ্যাক্রাইলোনাইট্রাইলটা থাকে তাহলে সেটা হবে হচ্ছে মোড অ্যাক্রাইলিক। আর বাকিটুকু যা থাকবে, যেমন আমি যদি 35% অ্যাক্রাইলিক নেই আর 65% আমার এই যে বি বা অন্য একটা মলিকুল নিতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাক্রাইলিকের থেকে কিন্তু এইটার ডমিনেন্সটা বেশি হবে, কারণ এটার পার্সেন্টেজটা বেশি। সো এই কারণে আমরা বলতে পারি ওইটা একটা মডিফাইড অ্যাক্রাইলিক বা মোড অ্যাক্রাইলিক ফাইবার। তো এই পর্যন্ত বোঝা গেছে? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ওকে, আচ্ছা, সেকেন্ড স্লাইডটাতে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করছি যে ভিনাইল গ্রুপের আন্ডারে আসলে কি কি পলিমার আছে যেগুলোকে আমরা ফাইবার হিসেবে ইউজ করতে পারি। তো এখানে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল যেটা, এটা তো আমরা একটু আগে দেখলামই, এটা অ্যাক্রাইলিক, মোড অ্যাক্রাইলিক। ওরলন একটা আছে, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, এটা আমরা একটু পরে দেখব। এছাড়াও পলিভিনাইল অ্যালকোহল দিয়েও ফাইবার হয়, পলিভিনাইল ক্লোরাইড দিয়েও ফাইবার হয়, ভিনাইলিডিন ক্লোরাইড দিয়ে ফাইবার হয়, টেট্রাফ্লুরো ইথিলিন দিয়ে ফাইবার হয়। আমরা এই চ্যাপ্টারে জাস্ট এই জিনিসটাকে কভার করব, বাট এই ভিনাইল গ্রুপের আন্ডারে এরাও আছে, এদের দিয়েও আমরা ফাইবার হিসেবে ইউজ করতে পারি, এবং তাদের যে কমার্শিয়াল নেম সেগুলো এখানে দেওয়া আছে। এটা জাস্ট একটু মনে রাখার জন্য এটা নিজেরা একটু দেখে নিও। স্যার, হ্যাঁ বলো। ওগুলোর মধ্যে স্যার বুঝলাম স্যার ওগুলো ফাইবার হয়েছে স্যার, বাট টেক্সটাইল ফাইবার কি সবগুলোই স্যার? টেক্সটাইল ফাইবার হিসেবে হ্যাঁ ইউজ করা যায়, অ্যালকোহল, পিভিসি, পিভিএ, এগুলো টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করা যায়, কারণ এগুলো হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল আর কি। সো ইন দ্যাট কেস এটার ফ্লেক্সিবিলিটি অতটা ভালো না হইলেও তোমার টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করা যেতে পারে আর কি। স্যার পিভিসি তো বেসিক্যালি স্যার আমরা যেরকম স্যার হোস পাইপ বা যে আমাদের যে হ্যাঁ 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 স্যানিটারি ক্ষেত্রে যে পাইপ বলি ইউজ করা স্যার, ওগুলো বেসিক্যালি যে পিভিসি পাইপ, হ্যাঁ, ওগুলো তো স্যার অনেক মানে ব্রেকিং টাইপ, মানে অনেক তাড়াতাড়ি ভাঙা যায় এরকম ওইটা টাইপের অনেক হয় স্যার। শক্ত হয় তাই না? জি স্যার, তো ওগুলো আচ্ছা, স্যার কেমন করে টেক্সটাইল ফাইবার হইতে পারে স্যার? কারণ এই টেক্সটাইল ফাইবার হইতে হলে স্যার, আচ্ছা স্যার বলেন। আচ্ছা, এইটা ডিপেন্ড করে আসলে তোমার মানে পলিমারটাকে তুমি কিভাবে মানে স্ট্রাকচারাইজড করতেছো। যেমন একটা পাইপ যখন তুমি বানাবা
তখন তার প্রপার্টি হচ্ছে এটাকে শক্ত হইতেই হবে, নাহলে পাইপ যদি এরকম নরম হয় তাহলে কিন্তু কাজ করবে না, তাই না? সো এইটার সাথে তুমি অন্য একটা ম্যাটেরিয়াল যখন যোগ করবা সেটা এমন হইতে হবে যেটা হচ্ছে তোমার একটা প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে, অর্থাৎ এটাকে শক্ত করে দেয়। আর প্লাস তুমি এইটাতে যে পরিমাণ থিকনেস দিবা, মানে পলিমারের থিকনেসটা যে পরিমাণ হবে একটা ফাইবারের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ হবে না। ফাইবারের থিকনেস তোমার সর্বোচ্চ 5 মাইক্রোমিটার, তাই না? একদমই চিকন, যতটা সরু হওয়া যায়। তো একটা জিনিস যত বেশি চিকন হবে তার ফ্লেক্সিবিলিটি কিন্তু ততটা বাড়তে থাকবে। ওকে, আর এখানে আমরা এমন কিছু জিনিস আরো অ্যাড করে দেই মানে এই পলিমারের সাথে, যেটা তোমার এই জিনিসটাকে আরো বেশি ফ্লেক্সিবল করতে পারে। ওকে, জি স্যার। তো তখন মানে স্যার সেটাকে তুমি হ্যাঁ এন্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি মানে এই জিনিসগুলোকে মডিফাই করতে পারবা। এটা হলো সবচেয়ে বড় সুবিধা সিনথেটিক ফাইবার। জি স্যার, বুঝতে পারছি। মানে সরাসরি না আর কি, যেগুলো অনেক ক্ষেত্রে আমাদের টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতে হয়, তাহলে স্যার এখন আমি মানে অন্যভাবে স্যার মানে অন্য পিভিসি রাই থাকবে বা অন্য কোনো উপায়ে স্যার ওটাকে মানে বিভিন্ন রকম প্রপার্টিস দিতে হবে। আর যদি স্যার সেটা যদি আমরা স্যানিটারি ক্ষেত্রে যে পাইপের ক্ষেত্রে ব্যবহার করতে রাইট, চাই, তাহলে রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন এই যে অ্যাক্রাইলোনাইট্রাইলটা যে আমরা পরবো, এই ক্ষেত্রেও আমরা দেখব যে এটা আমরা কিন্তু নরমালি 100% এই পিভিএ সরি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল এটা কখনোই আমরা 100% দিয়ে ইউজ করি না। কেন ইউজ করি না? তোমার কারণটাই এই যে এটার ফ্লেক্সিবিলিটি কমে যায়, ডাই অ্যাবজর্বেন্সি থাকে না একদমই। তো এটা তাইলে টেক্সটাইল ফাইবারের মতো আচরণ করে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু একটা প্রপোর্শন রাখছি যে অ্যাট লিস্ট 85%, অর্থাৎ এই যে বাকি 15% আমরা অন্য একটা ম্যাটেরিয়াল ইউজ করব, এইটা হচ্ছে যাতে করে আমরা টেক্সটাইল প্রপার্টি গুলাকে ইমপ্রুভ করতে পারি। ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় সেই জন্য স্যার। রাইট, হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা একটু হিস্ট্রিটা দেখি, অর্থাৎ হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্ট অফ অল এই পলিমারটা আবিষ্কার করা হয়েছিল 1893 সালে, অনেক আগে, জার্মানিতে, অ্যাজ অ্যাক্রাইলোনাইট্রাইল। আরেকটা জিনিস, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এটা কি হচ্ছে পিএএন, সো যেখানেই পিএএন দেখবা ধরে নিবা এটা হচ্ছে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, পিএএন হচ্ছে এটা সংক্ষেপ রূপ। আচ্ছা, তো এটা সর্বপ্রথম পাওয়া যায় 1893 সালে, বাট এজ এ পলিমার, নট এজ এ টেক্সটাইল ফাইবার। বাট এইটার পটেনশিয়াল যে আছে ফাইবার ফর্ম করার জন্য, এইটা সায়েন্টিস্টরা বুঝতে পারে লেট 1930s-এ। অলমোস্ট তোমার 50 ইয়ার্স এর একটা গ্যাপ। তো এই গ্যাপটার পেছনেও একটা কারণ আছে। কারণটা হইল 1893 সালে যখন তারা এটা আবিষ্কার করে, তখন তারা এটাকে ফার্স্টে যখন ফাইবার ফর্মে নিতে যায়, আমরা তো জানি যে 3 ধরনের প্রসেস আছে: মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং। তো তোমরা একটু পরে দেখবা যে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের ক্ষেত্রে মেল্ট স্পিনিংটা নট পসিবল। কারণ হচ্ছে তুমি যখন এটাকে হিট করবা মেল্টিং করার জন্য, তখন দেখা যাবে যে মেল্টিং হওয়ার আগেই এই অ্যাক্রাইলোনাইট্রাইলের যে মানে ইন্টারনাল যে মৌলগুলা আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা আগেই ডিকম্পোজ হয়ে যায়। এর স্ট্রাকচারটাই এমন যে এদের ভেতরের যে বন্ড আছে এটা ভাঙলেই তো আমাদের আসলে লিকুইড স্টেটে আসবে, তাই না, মেল্টিং স্টেটে আসবে। তো এই ইন্টারনাল বন্ডগুলো ভাঙার আগেই এরা নিজেরাই ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হয়ে গেলে তো তোমার প্রপার্টিটাই নষ্ট হয়ে গেল ফাইবারে। সো ইন দ্যাট কেস ইট ইজ নট পসিবল টু মেল্ট স্পিনিং রিজেক্টেড। তো থাকে হচ্ছে আমাদের ওয়েট এবং ড্রাই স্পিনিং। আর এইটা করার জন্য আমাদের প্রথমেই একটা সলিউশন দরকার, তাই না? আমরা সেকেন্ড চ্যাপ্টারে বলছিলাম যে কেন হোমোজিনিয়াস একটা মিক্সচার বানাইতে হয়। তো সলিউশন বানানোর জন্য সলভেন্ট দরকার, একটা দ্রাবক দরকার, যেখানে তোমার এই পলিমারটা দ্রবীভূত হবে। তো এই সলভেন্টটা সায়েন্টিস্টরা খুঁজে পাচ্ছিল না যে কোথায় আসলে আমরা অ্যাক্রাইলোনাইট্রাইলটাকে ডিজলভ করতে পারি, এরকম একটা সলিউশন বা সলভেন্ট তারা খুঁজে পাচ্ছিল না। সো এই যে 50 ইয়ার্স এর একটা গ্যাপ, সেইটা আসলে এই সলভেন্টটার কারণেই
হয়েছে আর কি, সলভেন্টটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। নর্মাল যেসব সলভেন্ট আছে যেমন ওয়াটার বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের সলভেন্টে আসলে দেখা গেছে যে তোমার ইয়াটা দ্রবীভূত হয় না, পলিঅ্যাক্রিলানাইট্রাইলটা ডিজলভ হয় না। সো ডিজলভ না হইলে তো আমাদের সলিউশন বানানো সম্ভব না। তো সলিউশন বানানো সম্ভব না বিধায় আসলে এই 50 ইয়ার্স এর একটা গ্যাপ পড়ে গেছে। তো 1930s এর লাস্টের দিকে গিয়া তারা জানতে পারলো হ্যাঁ এরকম একটা সলিউশন বা সলভেন্ট আছে যেটা দিয়ে আমরা সলিউশন বানাইতে পারি। তো তারপর তারা আস্তে আস্তে, সলভেন্টটা কি এটা আমরা একটু পরে দেখব, তো তারপরে আস্তে আস্তে এই পলিমারটাকে ফাইবারে কনভার্ট করা মানে শুরু হইলো। এবং সর্বপ্রথম তারা কনভার্ট করার পর ইউএস মিলিটারিকে তাদের মিলিটারি পারপাসে ইউজ করার জন্য তাদেরকে প্রপোজ করলো যে এটা দেখো এটা একটু মানে বাল্কি টাইপের ফাইবার হয়, সো যেহেতু মিলিটারিরা তোমার বিভিন্ন রকম কন্ডিশনে থাকে, মানে খারাপ কন্ডিশনে থাকে, অ্যাডভার্স বিপজ্জনক জায়গায় থাকে, সো এটা তোমরা ইউজ করতে পারো, এরকম একটা অফারিং করো। তো তারপর যথারীতি আরো কিছু ডেভেলপমেন্ট হওয়ার পর তারা একটা পাইলট প্ল্যান্ট চালু করলো। পাইলট প্ল্যান্ট মানে সর্বপ্রথম তারা এটাকে খুব ছোট পরিসরে কিন্তু কমার্শিয়ালি প্রোডাকশন করা শুরু করলো। তো দেখলো যে ওকে চলে, পাইলট প্ল্যান্টটা চলতেছে বা ফাইবার ভালোই তৈরি হচ্ছে, তো তারপর তারা এটাকে বাজারে ছাড়বে। তো সেই জন্য তারা একটা কমার্শিয়াল নাম দিল ফাইবারটার, সেই নামটা হচ্ছে কি ফাইবার এ। জাস্ট এটাকে মানে মার্ক করার জন্য বা কমার্শিয়ালি পরিচিত করার জন্য একটা নাম দেওয়া। তো এই ফাইবার এটাই পরবর্তীতে আমাদের এই পলি অ্যাক্রাইলিক ফাইবারের যে মেইন ফাইবার, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে ওরলন, এই ফাইবারটাই হচ্ছে তোমার ওই ফাইবার এ। তো এটা পরবর্তীতে নামটা চেঞ্জ হয়েছে, আর কিছু না। তো এরপরে ফাইবার এটাকে কমার্শিয়ালাইজ করার পর তারা এটাকে লার্জ স্কেলে ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু করলো এবং 1960s এর মধ্যে জার্মানি, জাপান, বিভিন্ন দেশের মানে বিশ্বের বিভিন্ন দেশে এটা ছড়ায় গেল আর কি। তো এইটাই ছিল মোটামুটি হিস্ট্রি। এরপর থেকে আসলে এটার মানে ইয়া চলতেছেই, গ্রোথ রেট বাড়তেছে এবং এটা বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস একটু বলে রাখি যে সিনথেটিক ফাইবার গুলোকে আমরা যদি মানে র্যাঙ্কিং করি যে কোন সিনথেটিক ফাইবারটা আসলে বেশি ইউজ করা হয়, তাহলে সর্বপ্রথম নাম আসবে হচ্ছে পলিয়েস্টারের। এটা গত ক্লাসেও মানে পলিয়েস্টার পড়ানোর সময় বলা হয়েছে যে সবচাইতে ডিমান্ডফুল ফাইবার হচ্ছে পলিয়েস্টার, তারপরে পলিয়ামাইড বা নাইলন যেটা তোমরা পড়ছো সেটা, তারপরে আছে হচ্ছে তোমার পলিপ্রোপিলিন, পলিপ্রোপিলিনটা আমরা সামনে পড়বো, আর ফোর্থ পজিশনে আছে হচ্ছে পলিঅ্যাক্রিলানাইট্রাইল, অ্যাক্রাইলিক ফাইবারটা। ওকে, আচ্ছা এখানে কোনো সমস্যা আছে কারো? না স্যার। না ওকে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা সরি, ট্রানজিশনটা অন ছিল। ওকে, তো এরপরে আমরা যেটা দেখব অ্যাক্রাইলিক এবং মোড অ্যাক্রাইলিক ফাইবারের কিছু কমার্শিয়াল নেম আছে, যেটা অলরেডি আমরা পলিস্টারের ক্ষেত্রেও দেখছি যে কিছু আছে। তো এদেরও কিছু আছে যেমন ওরলন, জেফরান, অ্যাক্রিলান, ক্রেসলান। আর মোড অ্যাক্রাইলিকের ক্ষেত্রে ভেরেল, ডাইনেল, টেকলান, লেস্ট্রাইল, এসিএফ, আর হচ্ছে
ক্যানেকোলান, এই টাইপের কিছু কমার্শিয়াল নেম আছে। এগুলো আসলে ডিপেন্ড করে আমরা আমাদের ওই র ম্যাটেরিয়ালের পার্সেন্টেজের উপরে, অর্থাৎ কোনোটাতে আমরা 85% অ্যাক্রিলোনাইট্রিল দিচ্ছি, কোনোটাতে 90% দিচ্ছি, কোনোটাতে 95% দিচ্ছি। এগুলোর উপরে ডিপেন্ড করে নামগুলো ভ্যারি করে। সিমিলারলি এখানেও 35 দিচ্ছি নাকি 40 দিচ্ছি নাকি 50 দিচ্ছি, এগুলোর উপর ডিপেন্ড করে ক্যারেক্টারিস্টিক্সেও কিছুটা চেঞ্জ আসে এবং নামেও কিছুটা চেঞ্জ আসে। আর এই জিনিসগুলো ডিপেন্ড করে আমাদের এন্ড ইউজের উপরে, আমরা কি ধরনের এন্ড ইউজ চাচ্ছি তার উপরে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, আমরা অ্যাক্রাইলিক ফাইবার দিয়ে তোমার রোপ বা দড়িও বানাইতে পারি, ইন্ডাস্ট্রিয়ালি কোনো কাজে ইউজ করতে পারি, আবার এটা দিয়ে তোমার কাপড় বা গার্মেন্টও বানাইতে পারি। এখন যে ফাইবারটা দিয়ে দড়ি বানাবো সেই ফাইবারটার প্রপার্টি আর গার্মেন্ট বানাবো সেই ফাইবারটার প্রপার্টি কি কখনো এক হবে? না স্যার। এক হবে না, কারণ এইখানে আমার দরকার হচ্ছে স্ট্রেংথ, দড়ি যত শক্ত হয় তত ভালো। আর এখানে আমার দরকার হচ্ছে কমফোর্ট, মানে এর ময়েশ্চার রিগেইন যত বেটার হবে তত ভালো আমার জন্য। সো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা এই পার্সেন্টেজটার চেঞ্জ ঘটাইতে পারি। এটা আমরা একটু পরে দেখবো যে কখন আসলে কি দেই। ওকে, সো আর এগুলোর উপরে ডিপেন্ড করে আমার ফাইবারের নামও কিছুটা কমার্শিয়ালি চেঞ্জ হয়ে যায়। ওকে, তো পরবর্তী স্লাইডটাতে যাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা বলছি যে আসলে আমাদের ফাইবার হওয়ার জন্য কিন্তু পলিমারাইজেশনটা দরকার, তাই না? এই যে এক একটা অ্যাক্রাইলোনাইট্রাইলের ইউনিট, এগুলা কিন্তু একা একা থাকবে না, এদেরকে আসলে জোড়া লাগাইতে হবে তোমার। যেমন যদি আমি এ দিয়ে চিহ্নিত করি, এর সাথে এরকম এ এ এরকম এক একটা মনোমার পলিমারাইজড হয়েই কিন্তু বড় একটা পলিমারের চেইন তৈরি করে, তাই না? পলিকন্ডেনসেশন, পলি অ্যাডিশন যে জিনিসগুলো আমরা দেখে আসছিলাম, এখানে আসলে আমরা পলি অ্যাডিশন ইউজ করি, নট কন্ডেনসেশন। এখানে কোনো বাই প্রোডাক্ট বের হয় না। তো এইখানে পলিমারাইজেশনের টেকনিকটা হচ্ছে কি, পলি অ্যাডিশন। আর 85% এর কথা আমরা বলছি যে অ্যাক্রাইলিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট 85% অ্যাক্রাইলোনাইট্রাইল থাকে। তো বাকি 15% আমরা ধরে নিলাম অন্য একটা মনোমার, যেটা হচ্ছে বি। এখন কোশ্চেন হচ্ছে এ আর বি কে যে একসাথে আমি জোড়া লাগাবো বা পলিমারাইজড করব, তো এই পলিমারাইজেশনটা আসলে কিভাবে হবে? এখানে দুইটা অপশন আছে যেটা আমরা বলতে পারি। এক নাম্বার অপশন হচ্ছে আমাদের পলিমারের যে মেইন চেইন বা প্রধান যে চেইনটা, সেটার মধ্যে এ বি এরকম অল্টারনেট আকারে থাকতে পারে, এ বি ডট ডট ডট, মানে এরকম আরো রিপিটেশন আছে। অথবা এটা র্যান্ডমলিও থাকতে পারে, কারণ যেহেতু আমার 85% অ্যাক্রাইলোনাইট্রাইল, 3টা এ দিলাম, একটা বি দিলাম, আবার 3টা এ দিলাম, এরকমও থাকতে পারে, তাই না? আরেকটা অপশন হইছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ সম্পর্কে আমরা সবাই জানি, যেখানে তোমার একটা মেইন চেইন থাকে আর তার সাথে কিছু ব্রাঞ্চিং আকারে লাগানো থাকে অন্য কোনো মনোমার। এইটা একটা অপশন হইতে পারে। এখানে ধরো মেইন পলিমার শুধুমাত্র এই আছে, আর এর সাথে ব্রাঞ্চিং আকারে, অর্থাৎ আশেপাশে আমার সেকেন্ড কম্পোনেন্টটা আছে। তো এরকম দুইটা সিস্টেম আছে। এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে নরমাল কোপলিমার, যেখানে সেকেন্ড কম্পোনেন্টটা পলিমারাইজড উইথ অ্যাক্রাইলোনাইট্রাইল, একসাথে পলিমারাইজড করা থাকে এরকম। আর সেকেন্ড অপশনটার নাম হচ্ছে গ্রাফট কোপলিমার, অর্থাৎ এরকম ব্রাঞ্চ আকারে থাকবে, নট ইন দা মেইন পলিমার চেইন বাট সাইড চেইন হিসেবে বা ব্রাঞ্চ আকারে থাকবে। তো এই দুইটা পদ্ধতিতে আমরা ইয়া করতে পারি আর কি, পলিমারাইজড করতে পারি, মানে এই মনোমার গুলোকে জোড়া লাগাইয়া বড় একটা পলিমারের চেইন বানাইতে পারি। স্যার এখানে সেকেন্ড কম্পোনেন্ট ব্যাপারটা বুঝলাম না স্যার, একটু রিপিট করতে। সেকেন্ড কম্পোনেন্ট বলছি আমরা এই যে বি একটা কথা বলতেছি না, 85% যে আমি অ্যাক্রাইলোনাইট্রাইল নিছি, এটার সাথে যে 15% বাকি আছে, জি স্যার।
এইটাকে আমরা সেকেন্ড কম্পোনেন্ট হিসেবে এখানে বলতেছি জেনারেলি, বাট সেকেন্ড স্যার, কম্পোনেন্টটা, হ্যাঁ সেকেন্ড কোম্পানি শুধু একটাই হবে এরকম কোনো কিছু নাকি একাধিক হইতে পারে, একাধিক মিলিয়ে স্যার 15% হতে পারে, এরকম হতে পারে কি? হ্যাঁ হ্যাঁ একাধিক হতে পারে, নট অনলি একটা, একাধিক হতে পারে, কোনো ইয়া নেই, এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। তো সেকেন্ড কম্পোনেন্টটা কি হয় এটা আমরা আরো পরে দেখবো আর কি, আমাদের একটা স্লাইডই আছে এই কোপলিমারটাকে নিয়ে। ওকে, সো এটা একটু পরে ক্লিয়ার হবো, এখানে জাস্ট আমরা জেনারেলি বলতেছি যে সেকেন্ড কম্পোনেন্ট। স্যার এখানে তাহলে হচ্ছে অ্যাক্রিলো নাইট্রাইলের যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে মানে এ টাইপ, আর হচ্ছে হ্যাঁ বি টাইপটা হচ্ছে হলো অন্য যে একটা কম্পোনেন্ট এটার সাথে ইউজ করা হবে সেটা রাইট রাইট, এমন না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আশা করি বোঝা গেছে পলিমারাইজেশনটা। জি স্যার, বুঝে গেছি স্যার। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু প্রোডাকশন ফ্লোটা দেখে আসি। অর্থাৎ আমরা যে ইন্ডাস্ট্রিয়ালি ফিজিক্যালি যে ফাইবারটাকে তৈরি করব সেখানে স্টেপগুলো আসলে কি কি, মানে কার পরে কি হবে। তো স্টেপগুলা ইন জেনারেল বলতে গেলে মোটামুটি সব সেমই সব ফাইবারের ক্ষেত্রেই, জাস্ট আমাদের পার্থক্যটা হচ্ছে এই যে মনোমার বা র ম্যাটেরিয়াল যেটা, এটা ইচ টাইম প্রতিটা ফাইবারের জন্য আলাদা আলাদা, এইটুকুই পার্থক্য। তো প্রথম কাজই হচ্ছে মনোমারটাকে সিনথেসিস করে নেওয়া, কারণ এটা তুমি ডিরেক্টলি অ্যাক্রিলোনাইট্রাইল নেচারে পাবা না, সো এটাকে বানায় নিতে হবে অথবা কিনে নিতে হবে, দুইটা প্রসেস। নেক্সট মনোমার গুলো পাওয়ার পর আমরা পলিমারাইজেশন করব, যেটা আমরা দেখলাম আগের স্লাইডে। এরপরে এটাকে স্পিনিং করব, অর্থাৎ পলিমার থেকে ফিলামেন্ট বা ফাইবারে কনভার্ট করব। তো স্পিনিং অলরেডি বলছি মেল্ট স্পিনিং করা যাবে না, সো ওয়েট অথবা ড্রাই দুইটার একটা হইতে পারে। এরপরে তাকে ড্রয়িং করা, ড্রয়িং এর উদ্দেশ্য আমরা সবাই জানি মেকানিক্যাল প্রপার্টি কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট নিয়ে আসা। এরপরে দুইটা স্টেপ আছে যেটা আমরা আলোচনা এখনো করি নাই, এই দুইটা হচ্ছে অ্যাডিশনাল, এটা মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে লাগে না, বাট ওয়েট এবং ড্রাই এর ক্ষেত্রে এটা লাগে। এটা হচ্ছে অ্যাডিশনাল দুইটা স্টেপ, এটা একটু পরে দেখবো আমরা ডিটেইলসে যে কেন লাগে। এরপরে স্টেবিলাইজেশন, ক্রিম্পিং বা হিট সেটিং, টেক্সচারাইজিং, যেরকম যা ছিল প্যাকেজিং লাস্টে এরকমই হয় আর কি, এখানে আর কোনো চেঞ্জ নেই। তো এই প্রসেসগুলোকে একটা একটা করে এখন আমরা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করব যে কেন আসলে কোন প্রসেসটা লাগতেছে। তো আচ্ছা, আরেকটু একটা জিনিস একটু খেয়াল করি, এখানে দেখো চারটা মানে প্রসেস দেওয়া আছে, চারটা সেপারেট প্রসেস ফর মেকিং দা মনোমার, অর্থাৎ এই চারটা উপায়ে আমরা মনোমারটাকে তৈরি করতে পারি। তো এই চারটা আমরা ডিটেইলসে একটু দেখার চেষ্টা করব এখানে। তো প্রথম যে ইয়াটা ছিল, প্রথম যে ওয়েটা ছিল, প্রথম যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন, বা সংক্ষেপে ডাকি আমরা ইসিডি। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে ইথিলিন লাগবে, সায়ানহাইড্রিন নামে একটা ইন্টারমিডিয়েট যৌগে আমরা পরিণত করব, সেটাকে আমরা ডিহাইড্রেট করব। ডিহাইড্রেট মানে কি? হাইড্রেশন মানে হচ্ছে তোমার পানি বা হাইড্রোজেন এই জিনিসগুলাকে অ্যাড করা বা যুক্ত করা, আর ডিহাইড্রেশন মানে হচ্ছে এই জিনিসগুলাকে রিমুভ করা যদি থাকে। তো ইথিলিনটা আমরা নরমালি ইথিন থেকে পাই, ইথিনটাকে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় খুব সহজেই। সো ইথিনটাকে অক্সিডাইজ করলে আমরা ইথিলিন অক্সাইড পাই, এরকম একটা জিনিস পাই। ইথিলিন অক্সাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইড যোগ করলে যে জিনিসটা পাওয়া যায়, এখানে একটা বন্ড ভেঙে যায়, এক পাশে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, আর এই কার্বনটা যে খালি হয়ে গেল এটার সাথে সায়ানাইড গিয়ে লাগে। তো এই যে যৌগটা আমরা পাইলাম এটার নামই হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন। মাঝখানে ইথিলিন আছে, এক পাশে সায়ানো আছে, এক পাশে হাইড্রোক্সিল আছে, এই ধরনের যৌগের নাম হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন। তো এইটাকে আমরা যখন ডিহাইড্রেট করব, অর্থাৎ H2O বের করে দিব, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে OH টা চলে যাবে, গেলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্রিলোনাইট্রাইল। এটা 250 থেকে 350 ডিগ্রিতে করা হয় ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট।
ওকে, তো এই টেম্পারেচারটা আসলে তোমার এই যে পানিটাকে বা ডিহাইড্রেট করার জন্য, ইভাপোরেট করে বের করে দেওয়ার জন্য। সো এভাবে আমরা অ্যাক্রাইলোনাইট্রেল তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা স্টেপ। আরেকটা মানে আরেকটা উপায় আছে, বাট সেম স্টেপের মধ্যেই, সেটা হচ্ছে ইথিলিন ক্লোরোহাইড্রিন থেকে। অলরেডি বলছি যে ইথিলিন সায়ানহাইড্রিন আমরা বানাবো, তাহলে ক্লোরোহাইড্রিনে তো ক্লোরিন আছে, ক্লোরিনটাকে সামহাউ রিমুভ করতে হবে। তো সেই জন্য আমরা একটা ক্ষারের সাথে যদি সায়ানাইডের যৌগ নিয়ে আসি, তাহলে এই সিএনটা সিএল কে রিপ্লেস করতে পারে। রিপ্লেস করলে দেখা যায় যে এটা পাওয়া যায়। সো এটার থেকে আবার ডিহাইড্রেশনের মাধ্যমে আমরা অ্যাক্রাইলোনাইট্রেল পেতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা উপায় মানে অ্যাক্রাইলোনাইট্রেল তৈরি করা। আরো এছাড়াও আরো 3টা রাস্তা আছে যেটা আমরা একটু দেখতেছি। আচ্ছা, সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে অ্যাসিটিলিন আর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। অ্যাসিটিলিন আমরা সবাই চিনি, এটার সাথে যদি হাইড্রোজেন সায়ানাইড এর বিক্রিয়া করাই খুবই সহজ। একটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে, আর সায়ানাইডটা আরেকটা কার্বনের সাথে লেগে যায়। তো যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের মেইন অ্যাক্রাইলোনাইট্রেট। প্রোপিলিন রুটে আমরা যাই। প্রোপিলিন রুট মানে প্রোপিলিন থেকে বানাবো, প্রোপিলিনও সবাই চিনি। তো প্রোপিলিনকে যদি অক্সিডাইজ করি, তাহলে এই যে মিথাইল গ্রুপটা সেটা তোমার অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়। এবং এইটার সাথে যখন আমরা অ্যামোনিয়া, এখানে যদি আমি NH3 নিয়ে আসি, অ্যামোনিয়া নিয়ে আসি, তাইলে কি হয়, এই একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রক্সিল গঠন করে। আর NH2 যেটা থাকে সেটা হচ্ছে কার্বনের আরেকটা খালি হাতের সাথে লেগে যায়। এইটাকে পরবর্তীতে ডিহাইড্রেট করলে H2O বের করে দিলে, H2O H+ এগুলো বের করে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্রাইলোনাইট্রেট। সো এইটাও একটা স্টেপ অ্যাক্রাইলোনাইট্রেল তৈরি করার। এবং লাস্ট আর একটা স্টেপ হচ্ছে অ্যাসিটালডিহাইড রুট, অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড যেটা আছে সেটার সাথে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করাইলে আমার এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে হাইড্রক্সিল গঠন করে, আর এই সায়ানাইডটা কার্বনের খালি হাতটার সাথে লেগে যায়। সো এই যৌগটা তৈরি হয় এবং এটাকে পরবর্তীতে সিমিলারলি ডিহাইড্রেট করার মাধ্যমে আমরা এটা পেতে পারি। তো এই ছিল 4টা মনোমার সিনথেসিস করার উপায়। তো মোটামুটি বোঝা গেছে নাকি প্রবলেম আছে কোনো? স্যার বুঝে গেছি। ওকে, তো ইন্ডাস্ট্রিয়ালি এই 4টা পদ্ধতি ইউজ হয়। তার মধ্যে আমরা একটু পরে একটা ভিডিও দেখব, সেটাতে এই যে প্রোপিলিন রুট যেটা, এই পদ্ধতিতে আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে তৈরি করা হয়। তো এটা একটু মাথায় রেখো একটু পরে ভিডিও দেখার সময়। ওকে, তো এরপরে পলিমারাইজেশন হওয়ার যে প্রিন্সিপাল সেটা আমরা অলরেডি দেখছি। নরমাল পলিমারাইজেশন। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা এটাকে মানে সিনথেসিস না বলে এটাকে আমরা র মেটেরিয়াল প্রোডাকশন বলতে পারি? র মেটেরিয়াল প্রিপারেশন, হ্যাঁ সেটাও বলা যায়। জি স্যার, এটার জন্য। ওকে, আচ্ছা, তো পলিমারাইজেশনটা আসলে ফিজিক্যালি কিভাবে হয় আমরা মানে প্রিন্সিপালটা দেখছি, নরমাল কোপলিমারাইজেশন অথবা গ্রাফট কোপলিমারাইজেশন। বাট ফিজিক্যালি আমরা জিনিসটাকে কিভাবে করি সেটা একটু দেখার চেষ্টা করি। নরমালি কিছুই না, একটা পাত্র নেওয়া হয়, পাত্রের ভেতরে আমাদের যা যা লাগবে, অর্থাৎ অ্যাক্রাইলোনাইট্রাইল লাগবে, তারপরে যে বি যেটা 15% কথা যেটা বলছি সেটা লাগবে, মনোমার অন্য একটা, যদি কোনো ক্যাটালিস্ট লাগবে, যদি কোনো সলভেন্ট লাগে ওয়াটার বা অন্য কিছু হইতে পারে সেটা দিতে হবে। সরি। তো এই সবগুলো জিনিসকে একসাথে নিয়ে আমরা যদি একটা পাত্রে 30 to 60 ডিগ্রি সেলসিয়াস 5 অ্যাটমসফিয়ার প্রেসার 1 আওয়ার এই কন্ডিশনে রেখে দেই, তাহলে দেখা যায় যে আমাদের পলিমারাইজেশনটা হয়ে যায়।
পলিমারাইজেশনটা হওয়ার পর এইটার নিচে দিয়ে আমার একটা অর্ধতরল টাইপের একটা অধক্ষেপ টাইপের দেখা যায় ফিজিক্যালি, যেটাকে আমরা বলি হচ্ছে স্লারি। আর এই স্লারি যেটা, এটাই হচ্ছে আমাদের পলিমারাইজড ম্যাটেরিয়াল। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের একদম মানে পিওর র ম্যাটেরিয়াল, যেটাকে আমরা ফাইবারে কনভার্ট করব। অর্থাৎ এইটা পুরাটাই ফাইবারে কনভার্ট হবে। তো এইটা হচ্ছে তোমার পলিমারাইজেশনের টেকনিক। আর উপরে যেসব আনরিঅ্যাক্টেড মনোমার গুলো থেকে যাবে, অর্থাৎ যেগুলা পলিমারাইজেশন হয় নাই, সেগুলোকে আমরা আবার রিকভার করে রিইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখানে জাস্ট একটা চিত্র দেখানো হয়েছে, একটা ফ্লো চার্ট, মানে প্রতিটা প্রসেস প্রথম থেকে শুরু করে কোথায় কোথায় আসছে। তো এখানে দেখো যে পেট্রোলিয়াম থেকে আমরা প্রোপিলিন পাচ্ছি, অ্যামোনিয়া পাচ্ছি, এটা হচ্ছে ওই যে 3 নাম্বার রুট, যেটা প্রোপিলিন রুট। সেটাকে একত্রিত করলে আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল পাচ্ছি। তো অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে আমরা বাকি জিনিসগুলা, অর্থাৎ কোপলিমার যেটা আছে, তারপর ক্যাটালিস্ট যেটা আছে, এগুলো সব মিক্স করে একসাথে এখানে পলিমারাইজেশনটা ঘটাচ্ছি। তারপর তারা হচ্ছে এখানে ডিজলভ হচ্ছে, ডিজলভ হওয়ার পর আইদার ওয়েট প্রসেস অথবা ড্রাই প্রসেস, আমরা দুইটা পদ্ধতিতে ফিলামেন্ট পাচ্ছি, সেটাকে ড্রয়িং, হিট ট্রিটমেন্ট, ক্রিম্পিং, কাটিং বা ওয়াইন্ডিং, মানে পরবর্তীতে যে প্রসেসগুলো ছিল ওগুলো সব এখানে নিয়ে আসা হয়েছে, আর কিছুই না। ওকে, তো এখন আমরা আসলে মেইন প্রসেসটাতে ঢুকতেছি, স্পিনিং। আমাদের র ম্যাটেরিয়াল তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি ফাইবার বানাবো। তো এইটা অলরেডি বলছি যে 100% or polymer containing up to 15% copolymer tend to decompose during melting. Melting এর সময় ডিকম্পোজ হয়ে যায়, and so fiber cannot be produced through melt spinning. Melt spinning বাতিল। তাইলে আমাদের উপায় হচ্ছে আইদার ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং। এখন ড্রাই স্পিনিংটা একটু দেখি। ড্রাই স্পিনিং হচ্ছে এক ধরনের সলিউশন স্পিনিং মেথড, এটা আশা করি মনে আছে সবার। অর্থাৎ একটা সলিউশন বানাইতে হয়। তো সলিউশন বানানোর জন্য কি লাগে? একটা সলভেন্ট লাগে আর একটা সলিড পার্টিকেল লাগে, তাই না? সলিড পার্টিকেলটা তো আমাদের অলরেডি আছেই হাতে, যেটা হচ্ছে যে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, যেটা এতক্ষণ যা বানাইলাম সেটাই হচ্ছে আমাদের সলিড পার্টিকেল। আর লিকুইডটা হচ্ছে ডাইমিথাইল ফরমামাইড, ডিএমএফ বলে সংক্ষেপে। এইটাই হচ্ছে সেই কেমিক্যাল যেটা আবিষ্কার করতে 50 বছর সময় লাগছে, বা খুঁজে পাইতে 50 বছর সময় লাগছে। তো এইটা একটু মনে রাখো, কারণ তোমাদের সামনে দেখবা যে টিটিকিউসি ল্যাব থাকবে, সম্ভবত টুকটুতে, আমার মনে নাই। তো টিটিকিউসি ল্যাবে তোমাদের ফাইবার আইডেন্টিফিকেশন টেস্ট আছে একটা। অর্থাৎ কি টেস্ট করার মাধ্যমে তুমি ফাইবারকে আইডেন্টিফাই করতে পারো যে এটা কি কটন নাকি উল নাকি জুট নাকি পলিস্টার নাকি নাইলন। বিভিন্ন রকম টেস্ট করার মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবা। তো ইন কেস অফ অ্যাক্রাইলিক ফাইবার তোমাকে এই কেমিক্যালটা দেওয়া হবে। এই কেমিক্যালে তোমার যে ফাইবারটা ডিজলভ হবে বা দ্রবীভূত হবে, সেটাকে তুমি বলতে পারবা যে হ্যাঁ, এটা অ্যাক্রাইলিক ফাইবার। ওকে, সো এই ডিএমএফটা একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল আর কি। তো সরি, তো ডিএমএফ দিয়ে একটা সলিউশন তৈরি করা হয়। 25 to 40% পলিমার থাকে, যাতে একে ফিল্টার করা হয়, হিট করা হয়, স্পিনারেট দিয়ে এক্সট্রুড করা হয়। আমরা তো জানি প্রসেসটা, তাই না? ড্রাই স্পিনিং প্রসেস। তো এক্সট্রুড করার সময় এটাকে হাই টেম্পারেচারে ইয়া করতে হয়। ওকে, এইটাই হচ্ছে ড্রাই স্পিনিং প্রসেস। এরপরে ড্রয়িং করা হয় 3 to 10 টাইমস, ডিপেন্ডিং অন আমাদের এন্ড ইউজ। অর্থাৎ আমরা কি হাই টেনিসিটি ফাইবার চাই নাকি লো টেনিসিটি ফাইবার চাই, নাকি কমফোর্ট বেশি হওয়া লাগবে কম হওয়া লাগবে, এটার উপরে ডিপেন্ড করে আমরা কত টাইমস ড্র করব সেটাকে ডিফাইন করা হয়।
আর এরপরে তেমন কোনো মানে জটিলতা নাই। আগেকার যে প্রসেসগুলো ছিল, টুইস্ট করলে, ওয়াইন্ডিং করলে, অয়েল করা হয় বা এই টাইপের, লাস্টে প্যাকেজিং করা হয় আর কি। তো এইখানে তেমন কোনো ডিফিকাল্টিস নাই আর। তো এটা ছিল ড্রাই স্পিনিং প্রসেস, আর এটার চিত্র আমরা দিব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টারে যে ড্রাই স্পিনিং এর চিত্রটা আছে, ছবিটা আছে, ওই ছবিটা ইউজ করলেই হবে। ওকে, বোঝা গেছে? স্যার জাস্ট হচ্ছে ওই আমাদের হচ্ছে চিত্রটা ইউজ করলে হবে, মানে এখানে কোনো হ্যাঁ। চেঞ্জ লাগবে না? না, এখানে কোনো চেঞ্জ লাগবে না, খালি ওই যে র মেটেরিয়ালের জায়গাটায় পলিএক্রিলানাইট্রাইল দিয়ে দিবা, এইটুকুই, আর কোনো পার্থক্য নেই। ওকে স্যার। আচ্ছা, আর এখানে একটা কোশ্চেন এক্সপেক্ট করছিলাম, কেউ করো নাই। কারো মাথায় কি কোনো কোশ্চেন আসছে এই পুরা ইয়াটাতে? স্যার এখানে 10 থেকে 10 বছর অরিজিনাল লেন্থে স্যার টেস্ট করা হয় স্যার, হুম। এটা কেন করা হয়? এটা ওই যে ড্রয়িং, সেকেন্ড চ্যাপ্টারে যে ড্রয়িংটা দেখাইছিলাম পলিস্টারের ক্ষেত্রে, প্লাস সেকেন্ড চ্যাপ্টারে। স্যার 3 to 10 টাইমস স্যার, 10 টাইমস মানে 10 গুণ স্যার, মানে একটা লেন্থের 10 গুণ লম্বা করা যায় 10 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 গুণ লম্বা করা যায়। আচ্ছা, এটা একটু পরে দেখবো, আমরা যখন ভিডিওটা দেখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আর কোশ্চেনটা এটা ছিল না, কোশ্চেনটা আমি বলে দেই। এই যে এখানে দেখো, আমি বলছি যে হাই টেম্পারেচারে এটা ডিকম্পোজ হয়ে যায়, এখানে আবার রাখছি 400 ডিগ্রি সেলসিয়াস। তাইলে জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটাও তো হাই টেম্পারেচার নাকি? জি স্যার। তো এইটা আসলে কোনো ইফেক্ট আছে কিনা? আচ্ছা, এইটার কারণটা হচ্ছে আমাকে তো ইভাপোরেট করতে হবে, তাই না? সেজন্য হাই টেম্পারেচার লাগবেই। তুমি যদি বাতাসে এমনি টানো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি ইভাপোরেট হবে না। তো এইখানে যে জিনিসটা হয়, আমার এখান দিয়ে যখন ফিলামেন্টটা বের হয়ে যাচ্ছে, এটা অনেক হাই স্পিডে যায়। ধরো 1000 মিটার পার মিনিট থেকে শুরু করে 1500 মিটার পার মিনিট, এরকম স্পিডে এটা এখান দিয়ে পাস করে। তো এত হাই স্পিডে আসলে গেলে দেখা যায় যে এটা আসলে 1 সেকেন্ডও, মানে 1 মিটার পরিমাণ লেন্থ 1 সেকেন্ডও এটার ভিতরে থাকে না, 1 সেকেন্ড হওয়ার আগেই বের হয়ে যায়। তো এই পরিমাণ টাইম ইট ইজ নট এনাফ টু ডিকম্পোজ দিস ম্যাটেরিয়াল। তোমার একটা নির্দিষ্ট টাইম দিতে হবে ডিকম্পোজ করতে হইলে। যেমন আমি যদি মেল্ট করতে চাইতাম তাহলে কিন্তু একটুক্ষণ রাখতে হইতো, তাই না? যে পর্যন্ত এটা না গলবে সে পর্যন্ত আমার এখানে রাখতে হইতো হিটিং প্লেটের উপরে। বাট এখানে আমার সেই বাধ্যবাধকতা নাই, এখানে জাস্ট আমার ইভাপোরেশনটা করতে পারলেই হইলো। সো এই যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটা তোমার ইভাপোরেশন করার জন্য যথেষ্ট, বাট ডিকম্পোজ করার জন্য যে একটা নির্দিষ্ট টাইম লাগে সেই টাইমটা আসলে সে পায় না। ওকে, বোঝা গেছে? এই কারণে এখানে ডিকম্পোজটা হয় না আসলে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে ওকে। আচ্ছা, এখন ওয়েট স্পিনিং প্রসেসটা একটু দেখি আমরা। ড্রাইটা দেখলাম, ওয়েটেও সেম কথা, ওই সেকেন্ড চ্যাপ্টারে যে চিত্রটা আছে ওইটা দিলেই হবে। তো ওয়েটের ক্ষেত্রেও ফার্স্ট কন্ডিশন কি, একটা সলিউশন বানানো, যেটা আমরা এই ডাইমিথাইল ফর্মামাইড দিয়ে করব। এটাকে ফিল্টার করব, করে স্পিনারেট দিয়ে পাস করব। তো এই ক্ষেত্রে আমরা জানি যে স্পিনারেট একটা কোয়াগুলেশন বাথে ডুবানো থাকে ভেতরে, এখান দিয়ে ফাইবারটা বের হয়, তাই না? এটা আমরা সবাই জানি। তো কোয়াগুলেটিং এজেন্টের সংস্পর্শে আইসা আমার এইখানকার যে সলভেন্ট ছিল সেটা এখানে দ্রবীভূত হয়ে যায়, আর যে সলিড পার্টিকেলটা ছিল সেটা ফাইবারের আকারে সলিড আকারে থেকে যায়। সো এখানে তোমার এই প্রসেসটাই ইউজ করা হয়। আর কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে আইদার ডিএমএফ ইউজ করা হয়, মানে সেম জিনিসটাই, অথবা তোমার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গ্লিসারিন ইউজ করা হয়। অর্থাৎ গ্লিসারিনে রাখলেও তোমার গ্লিসারিনের ভেতরে এই ডিএমএফটা ডিজলভ হয়ে যায়, অর্থাৎ গ্লিসারিনের সাথে মিশে যায়, থেকে যায় শুধু আমার পলিঅ্যাক্রিলানাইট্রাইল পার্ট 2, যেটা আমরা ফাইবার হিসেবে পাই। ওকে, সো এটাও খুব একটা কঠিন কিছু না, পরে এটার থেকে বের করে আনা হয়, তারপরে হিট করা হয়, ড্রয়িং করা হয়, যা যা লাগে সেগুলো করা হয় আর কি।
আচ্ছা, এরপরের ধাপটা হচ্ছে আমাদের ড্রয়িং। ড্রয়িং এ আসো। ড্রয়িংটা আমরা বলছিলাম কি মেকানিক্যাল প্রপার্টিকে ইমপ্রুভ করার জন্য করি। অর্থাৎ আমাদের স্পিনারেটের একটা হোল দিয়ে যে একটা ফিলামেন্ট বের হইলো, এইটার ভিতরে যে আমার পলিমার চেইন গুলা থাকে এটা কিন্তু অ্যামরফাস থাকে বা মানে অ্যালাইন থাকে না, ডিসওরিয়েন্টেড অবস্থায় থাকে, ওরিয়েন্টেশনটা ভালো থাকে না। তো ওরিয়েন্টেশনটা ভালো করার জন্য এটাকে আমরা নিচের দিকে টানি। তো টানার কাজটা কে করে? একটা রোলার করে। দেখা যায় এখানে একটা রোলার আছে, এখানে একটা রোলার আছে। তো এই রোলারটা যত স্পিডে ঘুরে, এই রোলারটা তার থেকে 10 টাইমস বেশি বা 5 টাইমস বেশি এরকম স্পিডে ঘুরে। তাইলে এইটার থেকে এটা যদি 10 টাইমস বেশি স্পিডে ঘুরে, তাহলে 10 টাইমস লম্বা হয়ে যাবে না ফাইবারটা বা ফিলামেন্টটা আগের তুলনায়, অরিজিনাল লেন্থের তুলনায়? সো এইটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেম যার মাধ্যমে আমরা ড্রয়িংটা করে থাকি। আর ড্রয়িং করলে যেটা হয়, সাপোজ আমাদের ফাইবারটা ছিল এরকম, যার ভেতরে আমার পলিমার চেইন গুলো ছিল এরকম মানে ভাঁজ ভাঁজ অবস্থা, অ্যামরফাস, নট ওরিয়েন্টেড। এইটাকে যখন তুমি দুই দিক থেকে টেনে লম্বা বানাবা, তখন কি হবে? এইটার ডায়ামিটারটা কমে যাবে। কমে গেলে এই যে জিনিসটা, পলিমার চেইন গুলোও কিন্তু দুই দিক থেকে ফোর্সের শিকার হবে বা তাদেরকেও টানা হবে। টানলে তারা কি হবে? এরকম অ্যালাইন অবস্থায় চলে আসবে, প্যারালালি অ্যাক্সিসের সাথে অ্যালাইন অবস্থায় চলে আসবে। তো এই অ্যালাইন অবস্থায় আসা মানে কি? ক্রিস্টালাইন আগের থেকে বেটার, তাই না? ক্রিস্টালাইনটা বাড়াইলাম আমরা। ক্রিস্টালাইনিটি বাড়ানো মানে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিও কিছুটা ইমপ্রুভ হইলো। অর্থাৎ স্ট্রেংথ আগের থেকে ভালো হইলো, ইলংগেশন আগের থেকে কমে গেল, তারপর হচ্ছে এর লাস্টার বা অ্যাপিয়ারেন্স ভালো হইলো। এই প্রপার্টিগুলো ইমপ্রুভ হয় আসলে এই ক্রিস্টালাইনিটির কারণে। সো দ্যাটস ওয়াই আমরা ড্রয়িংটা করে থাকি। ইয়া বোঝা গেছে কি যে কোশ্চেনটা করছিলা, ড্রয়িং কেন করি? জি স্যার। ওকে। তো এরপরে ফাইনাল কিছু স্টেপ আছে, যেমন ওয়াশিং, ড্রাইং, ক্রিম্পিং। এই ওয়াশিং এবং ড্রাইং এর কথা আমরা বলছিলাম যে একটু পরে বলবো। তো এই দুইটা হচ্ছে অ্যাডিশনাল, এই দুইটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ি নাই। ক্রিম্পিংটা ছিল, ক্রিম্পিংটা হচ্ছে পাশাপাশি ফাইবারগুলোর মধ্যে কোহেশন দেওয়ার জন্য, অর্থাৎ ফাইবারগুলো যেন একটা আরেকটা থেকে ছড়ায় না যায়, ছড়ায় ছিটিয়ে না যায়, তারা যাতে একটা ফরমেশনে থাকে, একটা ওরিয়েন্টেড অবস্থায় অ্যালাইন থাকে, তাদের সেই জন্য ক্রিম্পিংটা দেওয়া। আর ওয়াশিং ড্রাইংটা এখন কেন লাগে? ফার্স্ট অফ অল আমরা এটা সলিউশন স্পিনিং এর ক্ষেত্রে ইউজ করতেছি। সলিউশন স্পিনিং এ সলভেন্ট থাকে, তাই না? কিন্তু সলভেন্টটা কিন্তু ফাইবারের জন্য রিকোয়ার্ড না, আমাদের জাস্ট ফাইবারের শেপে আনার জন্য আমরা জিনিসটাকে লিকুইডে নিছি। বাট ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে কিন্তু সলভেন্টের কোনো ভূমিকা নাই। সো ফাইনালি এটা রিমুভ করে দেওয়াটা আমাদের মানে উদ্দেশ্য। তো যখন আমরা ওয়েট স্পিনিং বা ড্রাই স্পিনিং যেটাই করি না কেন, দেখা যায় যে 10% মতো সলভেন্ট আসলে থেকে যায় ফাইবারে, পুরোপুরি রিমুভ হয় না। তো এইটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে এক্সট্রা একটা স্টেপে নিয়ে যাই, অর্থাৎ ওয়াশিং করি। পানি হইতে পারে বা অন্য কোনো কেমিক্যাল হইতে পারে, যেটা দিয়ে আমরা ওয়াশ করি, যাতে করে সলভেন্টটা রিকভার করা যায়, রিসাইকেল করা যায়, অর্থাৎ পরবর্তী প্রসেসগুলোতে ইউজ করা যায়। এইটা একটা মানে রিজন হচ্ছে আমরা এই 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে ওয়াশিং করি ফাইবারটাকে। আর ওয়াশিং করার পর এই যে মানে ওয়াটার হোক বা অন্য কোনো কেমিক্যাল হোক, যা দিয়ে ওয়াশ করলাম, সেইটাকে কিন্তু আবার রিমুভ করতে হবে। সেইটাকে রিমুভ করার জন্য পদ্ধতি হচ্ছে ড্রাই করা, শুকনো বানানো। ওকে, তো ড্রাইং করার উদ্দেশ্য কি? রিমুভ করা এক্সট্রা লিকুইড যা থাকে। আর স্টেবিলাইজিং, অর্থাৎ হিট সেটিং এর একটা পোর্শন আমাদের ছিল, সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করছিলাম, বা থার্ড চ্যাপ্টার মানে পলিস্টারের ক্ষেত্রেও বলছিলাম যে হিট সেটটা করা হয় কেন? একটু হাই টেম্পারেচারে হিট সেট করা হয় তাকে ডাইমেনশনালি স্টেবল বানানোর জন্য। তো এই কাজটা একেবারে এই ড্রাইং স্টেজে হয়ে যায়, কারণ ড্রাইং এও তো আমরা হাই টেম্পারেচারেই রাখি, যদিও এটা অত বেশি হাই টেম্পারেচার না, তারপরেও ধরো 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটাই দেখা যায় যে স্টেবিলাইজ হয়ে যায় বা ফ্রিজিং বা তোমার ডাইমেনশনালি স্টেবল হয়ে যায়।
তো এই কারণে ওয়াশিং এবং ড্রাইং আনা, আর ক্রিম্পিং তো আমরা জানি অলরেডি। তো বোঝা গেছে পুরো প্রসেসটা? জি স্যার। যে আমার একটা কোয়েশ্চন ছিল স্যার, হ্যাঁ বলো। এই রিগার্ডিং কোয়েশ্চন না স্যার, আরেকটা রিগার্ডিং কোয়েশ্চন, সেটা হচ্ছে স্যার আমি যখন কোয়েশ্চন ব্যাংকটা তো এখন অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাস অফ, তো সেই জন্য হচ্ছে আমি অনলাইনে যে টেক্সটাইল স্টাডি সেন্টার নামে একটা ওয়েবসাইট আছে, তো সেখানে আমি খুঁজতেছি না। তো সেখানে স্যার ওই যে এমএমটিএফ অর্থাৎ ম্যানমেড টেক্সটাইল ফাইবার নামে কোনো ধরনের সাবজেক্ট আমি পাইনি। তো স্যার এইটা কি অন্য কোনো নামে ছিল, বর্তমানে চেঞ্জ করা হয়েছে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছিল টেক্সটাইল র ম্যাটেরিয়াল 2 আগে। টেক্সটাইল র মেটেরিয়াল 2? হ্যাঁ, র ম্যাটেরিয়াল 1টা ছিল তোমার ন্যাচারাল ফাইবার, আর 2টা ছিল ম্যানমেড ফাইবার। আচ্ছা, বুঝতে পারছি। মানে স্যার এটা স্যার সর্বশেষ কি এই বছর থেকে এমএমটিএফ নাকি গত বছর থেকে? না, এমএমটিএফ আসলে আমাদের সময় থেকেই, এটা প্রায় 4-5 বছর তো অ্যাট লিস্ট হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। তো এই নামে খুঁজে দেখুন, একটু খুঁজে থ্যাংক দেখো ইউ স্যার। ওকে। আচ্ছা, তো এইটা ছিল টোটাল প্রসেস। আর মডিফিকেশন অফ পলিমার অর্থাৎ সেকেন্ড যে কম্পোনেন্টটার কথা আমরা বলছি, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। এখানে জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি যে এই পুরা স্লাইডটা হচ্ছে আমাদের ওই যে 15% বি, এইটার উপরে ডিপেন্ড করে। এটা কেন আনতেছি বা কি ধরনের মনোমার আমরা ইউজ করব, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর আজকে আমরা একটা ভিডিও দেখব, যে ভিডিওটা হচ্ছে পুরোপুরি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের ম্যানুফ্যাকচারিং নিয়ে। সো আশা করি এটা দেখার পর ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। More than 90% of carbon fibers are made from polyacrylonitrile, or PAN. আচ্ছা, সাউন্ড আসতেছে সবার? জি স্যার। স্যার সাউন্ড আসতেছে স্যার, বাট ভিডিওটা স্যার অনেক মানে আটকাইতেছে স্যার। ভিডিও আটকায় চলে, জুমে এটা কিছু করার থাকে না আসলে, আমি দেখছি আগেও। এটা আমার এখানে স্মুথ চলতেছে। অন করে দিন স্যার, অপটিমাইজ মোডটা অন করে দিন। অপটিমাইজ মোড? হ্যাঁ স্যার, যখন শেয়ার করবেন তখন অপটিমাইজ লেখা আছে, সেটা অন করে দিন। ওকে, দিলাম। A derivative of petroleum that is produced as follows. Crude oil is extracted from the ground and আচ্ছা, transported. এখন ঠিক আছে মনে হয় না? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু বলে যাই সাথে সাথে একটু বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। এই যে মেশিনটা আমরা দেখতেছি, এটা হচ্ছে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করার একটা মেশিন। এটা বাংলাদেশে খুব বেশি দেখবা না, কারণ বাংলাদেশে আসলে এই কাজটা হয় না। এটা নরমালি মিডল ইস্ট বা তোমার আমেরিকার কিছু জায়গা আছে, ওই সব জায়গাতে এইটা দেখা যায়। এটা আসলে গ্রাউন্ডের নিচ থেকে পেট্রোলিয়াম জাতীয় যেসব পদার্থ আছে এটাকে এক্সট্রাক্ট করে বা তুলে নিয়ে আসে। আর এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের সোর্সই হচ্ছে পেট্রোলিয়াম। এটা একটা পেট্রোলিয়াম যৌগ। কারণ যে ইথিলিন বা প্রোপিলিন বা এগুলোর থেকে যে আমরা বানাচ্ছি পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, সবই হচ্ছে পেট্রোলিয়াম থেকে আসে। Produced as follows. Crude oil is extracted from the ground and transported to an oil refinery. During refinement, about 2% of the oil is made into propylene, which becomes feedstock for a petrochemical plant. এই যে এখানে দেখো প্রোপিলিন আর হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ আমাদের যে থার্ড স্টেপটা ছিল সেটা এখানে দেখানো হয়েছে আর কি। While processing at the petrochemical plant, propylene and ammonia are combined during an ammoxidation process. সরি, দুইটা কম্বাইন করে আমরা এই অ্যাক্রাইলোনাইট্রাইলটা পাই। সো প্রোপিলিন আর হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ থার্ড যে রূপটা ছিল সেটা। The result is the production of acrylonitrile, the monomer or base unit of PAN. সরি,
এখানে পলিমারাইজেশনটা দেখানো হয়েছে, ওই যে আমরা যে একটা পাত্রের ভিতরে নিয়ে সবগুলারে নিয়ে একসাথে খিচুড়ি বানাইছিলাম বলা গেলে। তো এই পাইপটা দিয়ে আসতেছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল কোমোনোমার। কোমোনোমারটাই হচ্ছে আমাদের ওই যে সেকেন্ড কম্পোনেন্টটা, অর্থাৎ বি, যেটা মনোমারের সাথে যে আরেকটা ইয়া থাকে সেটা হচ্ছে হ্যাঁ কোমোনোমার। ক্যাটালিস্ট লাগলে ক্যাটালিস্ট, সলভেন্ট যদি ওয়াটার টোয়াটার কিছু লাগে দিলাম, একসাথে সব একটা পাত্রে পলিমারাইজড করা হয়। The process moves to a polymerization stage during which the acrylonitrile is combined with catalysts and comonomers and reacted to produce PAN. এইখানে তোমার পলিঅ্যাক্রিলোনাইট্রাইলটা অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা তো লিকুইড ফর্মে ওই যে স্লারি যেটা বলছিলাম হালকা অর্ধতরল বা লিকুইড ফর্মে পাই, সেটাকে আবার আমার সলিড বানাইতে হয়। সলিড করার প্রসেসটা হচ্ছে ড্রাইং বা ড্রাই করা। সো এখানে সেই ড্রাই করাটা দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের সলিড পলিমার, এইটাকেই আমরা পরে এখন সলিউশন বানাবো, অর্থাৎ ডাইমিথাইল ফর্মেমাইডের সাথে ডিসলভ করব। The PAN passes through a drying step and is dissolved in a carrier solvent. এই যে এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে সেই ডাইমিথাইল ফর্মেমাইড। এটাকে ক্যারিয়ার সলভেন্টও বলা হয়, যাতে তোমার ইয়াটা দ্রবীভূত হয় আর কি। It is then pumped and filtered. The PAN is extruded through a dye into a solvent bath to form. ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে Pumped and filtered. The PAN is এখানে একটা পাম্প আছে যেটার কাজ আমরা জানি অলরেডি, তাই না? পাম্পের কাজটা কি গো বলতে পারবা? স্যার প্রেসারের Pump মাধ্যমে এটা- হচ্ছে ফ্লুইডটাকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়া। রাইট, একটা মানে নির্দিষ্ট প্রেসারে সবসময় যাতে ইনপুটটা আসে সেইটা অ্যাসিওর করা। extruded through a dye into a solvent bath. এরপরে আছে একটা ফিল্টার, যেখানে তোমার কোনো মানে আনওয়ান্টেড পার্টিকেল থাকলে সেটাকে রিমুভ করা হয়, বা কোনোটা যদি ভালো মতো ডিসলভ না হয় সলিড আকারে থেকে যায় সেটাকে আলাদা করা হয়। To form the filaments that appear here in fine strands. এইটা হচ্ছে আমাদের মেইন বাথ ওয়েট স্পিনিং এর জন্য। এখানে ড্রাইটা দেখায় নাই, শুধুমাত্র ওয়েটটা দেখাইছে। ওয়েটের জন্য যে কোয়াগুলেশন বাথ, এই যে ভেতরে দেখো তিনটা ইয়া আছে, এই তিনটা হচ্ছে আমাদের কি স্পিনারেট। এখান দিয়ে এই যে সাদা সাদা যে ইয়াটা বের হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফিলামেন্ট। ওকে, A filament cross-section can take on a variety of shapes. Textile grade fibers. আচ্ছা, আর এইটা বলা হয় নাই এই জিনিসটা, যে ফিলামেন্টের ক্রস সেকশনটা এটা দেখবো আর কি, সামনে আছে আমাদের। তো পলিস্টারে মনে হয় কিছুটা আলোচনা করা হয়েছিল যে ফিলামেন্টের ক্রস সেকশনটা আসলে কার কার উপরে ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল আমাদের স্পিনারেটের যে হোল আছে এই হোলের শেপটা কেমন তার উপরে ডিপেন্ড করে। সেকেন্ড যে মানে ইয়াটা কন্ট্রিবিউটর সেটা হচ্ছে এই যে ভেতরেও কিন্তু কিছু কিছু হোলের সৃষ্টি হয়, বা ফাঁকা ফাঁকা ভয়েড বলি এটাকে আমরা, খালি জায়গার সৃষ্টি হয়। তো এইটা দেখবা যে আস্তে আস্তে সামনে যত যাবে এই ফিলামেন্টটাকে আমরা স্ট্রেচিং করব, যে 3 টাইমস 5 টাইমস 10 টাইমস ড্রয়িং করব। তো ড্রয়িং করলে এখানে একটা টান পড়বে পুরো ফিলামেন্টের উপরে। তো টান পড়ার ফলে এই যে ফাঁকা ভয়েড গুলো এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বা কোল্যাপস হয়ে যাবে, আটকে যাবে। তো তখন দেখবা যে শেপের আরো কিছু চেঞ্জ আসছে, এই যে এত বড় ক্রস সেকশন এটা আর থাকবে না, এটা আরো ছোট হয়ে যাবে। সো ওই জিনিসটাকে আসলে প্রুফ করে এই জিনিসটা, যে হোলের সাইজটাও আসলে আমাদের এই শেপটাকে কন্ট্রোল করে। আর এই ভয়েড গুলো আসলে কেন সৃষ্টি হয় কেউ বলতে পারবা? কারো আইডিয়া আছে? ওয়াটার বাথের মধ্যে কোয়াগুলেশন করা হয় বলে স্যার, তখন কি এই কারণে হতে পারে? মানে আচ্ছা, কোয়াগুলেশন হলে তো স্যার ছড়ায় যাওয়ার সম্ভাবনা মানে থাকে বেশি আর কি, ওই জন্য ভিতরে গেছে এরকম ভয়েডের সৃষ্টি হয়। না এটা আসলে ওই কারণে না। আমরা যখন এটাকে সলিউশন আকারে নিছি এর মধ্যে কি আছে, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল আছে, পলিমারটা আছে, প্লাস হচ্ছে সলভেন্টও আছে, তাই না? ডাইমিথাইল ফর্মেমাইড।
তো যখন কোয়াগুলেট করতেছি সলভেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে এখান থেকে, সলভেন্টটা এখানে ডিসলভ হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। তো সলভেন্টটা যেখান যেখান থেকে বের হচ্ছে ওইখানে এরকম একটা করে ভয়েড বা ফাঁকা জায়গা রেখে যাচ্ছে, ওকে, কারণ ওইখানে আমার সলিডটা ছিল না। তো ওই সব জায়গায় এরকম ইয়া সৃষ্টি হয়। তো আমরা আরেকটা জিনিস কল্পনা করতে পারি, তোমরা ইট বানানো দেখছো না, ইট ব্রিক ইট বানায় যে, জি স্যার। ইট কিন্তু sir. একটা হাইলি পোরাস ম্যাটেরিয়াল, আমরা খালি চোখে হয়তো দেখি না, হুম, বাট অনেক ছিদ্র থাকে ইটের মধ্যে। তো Exactly. এইটার কারণ হচ্ছে ইট বানানো হয় কাদা মাটির থেকে। কাদা মাটি মানে কি, ওখানে মাটি থাকে প্লাস পানি থাকে, তাই না? যখন তুমি এটাকে ইভাপোরেট করো বা শক্ত বানাও চুলায়, যখন এটাকে পোড়ানো হয় তখন পানির অংশটা কিন্তু ইভাপোরেট হয়ে যায়, বের হয়ে যায়। তো ওই ফাঁকা অংশগুলা, ওই পানির রেখে যাওয়া যে ফাঁকা অংশগুলা সেটাই থেকে যায়। এই কারণে এত বেশি পোরোসিটি বা এত বেশি পোরাস দেখা যায় ইটকে। তো এখানেও সিমিলার রিজনটা। as shown here, are often kidney-shaped and highly porous. The filaments undergo repeated cycles of stretching and washing, during which the strands are banded এই যে স্ট্রেচিং যে ধাপটা, যা যে ক্লিয়ার হয়েছিল না সেইখানে দেখতে পাচ্ছ যে 3টা রোলার আছে পরপর। 3টার মধ্যে এইটাকে আমরা বলবো ফিড রোলার, এটা হচ্ছে মিডল রোলার, এটা হচ্ছে ড্রয়িং রোলার বা স্ট্রেচিং রোলার। এই রোলারটার থেকে এই রোলারের স্পিড একটু বেশি, তার থেকে এই রোলারের স্পিড আরো একটু বেশি। তো এর ফলে যেটা হয়, এখানে তোমার ড্রয়িং এর কাজটা মেকানিক্যালি হয়ে যায়। অর্থাৎ আমাদের ফিলামেন্টটা আগে যেরকম ছিল তার থেকে এখানে অনেক বেশি লম্বা হয়ে যায় অরিজিনাল লেন্থের। তো স্ট্রেচিং এর কাজটা এখানে হয় আর কি। together and the filaments become longer and thinner. As the solution is এখানে হচ্ছে ওয়াশিং এর কাজটা হচ্ছে, অর্থাৎ ওই যে ড্রাইং ওয়াশিং যেটা বলছিলাম, যে যদি কোনো তোমার ওই যে কোয়াগুলেশন বাদ থেকে যে আসলো, এখানে কিছু কেমিক্যাল তার গায়ে লেগে থাকে যেটাকে রিমুভ করতে হয়, সো ওয়াশিং করতে হয়। washed away and the filaments are stretched, the porous voids collapse, aligning molecular orientation to create a stronger fiber and the desired fiber diameter. The filaments continue through repeated steps of stretching and this time a boiling wash. The cross-section of the filament continues to hold its shape as the তাহলে কি বোঝা গেছে যে কোথা থেকে কোথায় চলে আসছে শেপটা? Yes, sir. আগে ছিল এই যে এই হোলগুলো অনেক বড় বড় ছিল, এটা কিন্তু এখন চেপে গেছে। সো চেপে যাওয়ার পরে পুরাটাই সলিড হয়ে গেছে। তো যত বেশি সলিড হবে পলিমারও তত বেশি স্ট্রং হবে। আমাদের ফিলামেন্টটা আগের তুলনায় এই ফিলামেন্টটা অনেক বেশি স্ট্রং। diameter collapses and it becomes less porous. আচ্ছা, এটা হচ্ছে তোমার যে ফিনিশিং স্টেপটা, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে আমরা বলছিলাম যে অ্যাডিশনাল কিছু কেমিক্যাল আমরা দিতে পারি তোমার ব্রাইটনেস ইমপ্রুভ করার জন্য, অথবা তার প্লাস্টিসিটি ইমপ্রুভ করার জন্য, থার্মোপ্লাস্টিসিটি ইমপ্রুভ করার জন্য। তো এইটা হচ্ছে সেই অয়েল দেওয়ার যে মানে বাতটা, সেটা এখানে দেখানো হয়েছে ফিনিশিং অয়েল টেকনিক। Next, finishing oil is applied to protect the fibers and make them easier to আচ্ছা, এইটা হচ্ছে তোমার ওই যে ড্রাইং এর কাজটা হয় প্লাস হচ্ছে হিট সেটিং এর কাজটা হয়। এটার কিছুই না, কিছু হট ড্রাম থাকে, এই ড্রামের উপর দিয়ে জাস্ট ফাইবার গুলোকে পাস করাতে হয়। তো এখানে সে একটা টেম্পারেচারের সংস্পর্শে আসে এবং এই টেম্পারেচার তার যে এখনকার যে শেপটা সেটাকে স্টেবিলাইজ করে দেয়, ফিক্স করে দেয়। প্লাস এতে যদি কোনো এক্সট্রা কোনো লিকুইড থাকে ওই যে স্পিনিং সলিউশন থেকে বা তোমার ওই কোয়াগুলেশন বাদ থেকে যদি এক্সট্রা কোনো লিকুইড থাকে সেটাকেও সে রিমুভ করে ফেলে, ইভাপোরেট করে ফেলে। handle. As illustrated here, the diameter is now even smaller and the porous nature of the filament has collapsed even more. আচ্ছা, এইটা হচ্ছে টেক্সচারাইজিং টেকনিক একটা, স্টাফার বক্স মেকানিজম নামে আমরা একটা নাম পড়ছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে দেখো দেওয়া আছে। তো এখানে সেই টেকনিকটাই দেখানো হয়েছে যে এখানে একটা বক্সের মতো থাকে যার ভিতরে একে এরকম স্টাফ করা হয় বা গুজে গুজে ঢুকানো হয়। তো এখানে একটা ওয়েভিনেস অলরেডি চলে আসছে দেখতে পারতেছো। পরবর্তীতে একে ক্রিম্পিং করা হয় ক্রিম্পিং রোলারের মাধ্যমে।
যাতে করে তার মানে ফাইবারগুলোর কোহেশন বজায় থাকে। The filament is then packaged, illustrated here by crimping and baling. ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে নাকি? Yes. আচ্ছা, ঠিক আছে। তো এইটাই ছিল পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। মোটামুটি সহজভাবেই দেখানো গেছে পুরো প্রসেসটা অ্যানিমেশনের মাধ্যমে, ওরা বেশ ভালোভাবেই দেখাইছে। আচ্ছা, আর একটা বিষয় বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে শেষ করব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের শায়ক স্যার সম্ভবত একটা প্রেজেন্টেশন এরিয়া করতেছে নাকি, যতদূর জানি। জি স্যার। Yes, sir. আচ্ছা, তো আমারও একটা ইয়া ছিল যে এই টাইপের একটা কিছু নিব, তো আমারটা এখন নিব না, আমি হয়তো বা জানুয়ারিতে নেক্সট মান্থে একটা নিব। তো আমার জিনিসটা হবে হচ্ছে তোমাদেরকে একটা পেপার দিয়ে দিব সবাইকে। তোমরা তো টিম মনে হয় গঠন করছো, তো যে টিম গঠন করছো ওই টিমেই রাখো, সমস্যা নেই। তো আমি একটা পেপার দিয়ে দিব এবং পেপারের কিছু পয়েন্ট মানে কোয়েশ্চেন না ঠিক, কিছু পয়েন্ট বের করতে বলবো, যেমন পেপারের আউটকামটা কি, বা পেপারে তুমি কি কি অ্যাডভান্টেজ পাইছো, যে মানে ইমপ্রুভমেন্ট পাইছো কি কি, বা পেপারের কোনো লিমিটেশন আছে কিনা, যে তোমার মনে হয় যে এখানে কোনো গ্যাপ আছে। তো এই টাইপের কিছু ইয়া নিয়ে আমরা একটা প্রেজেন্টেশনের মানে আয়োজন করব আর কি সামনে ইনশাআল্লাহ। তো আগে সাহেব স্যারেরটা হয়ে যাক, তোমরা এখন এটা নিয়ে চিন্তা করো। আর পেপারটা হয়তো বা নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব তোমাদের দেখার জন্য, জাস্ট আর কিছু না। ওকে, ওকে, তাহলে আমার আজকে এই পর্যন্তই ছিল। কারো কোনো কোশ্চেন আছে আরো? Yes. স্যার আমি স্যার এই যে কোয়েশ্চেন গুলা এখনো পাইনি স্যার, তো আমি কি করতে পারি? আচ্ছা, তুমি এক্স্যাক্টলি কি খুঁজতেছো এটা বলো আগে আমারে। স্যার আমি যদি স্যার গত 2 বছরের প্রশ্ন প্যাটার্নটা যদি একটু বুঝতে পারতাম, তো সেক্ষেত্রে আমার জন্য পড়াটা সহজ হতো। সেই জন্য আমি স্যার গত বছর কোয়েশ্চেন খুঁজছিলাম, কিন্তু স্যার সেটা এটার কারণ লকডাউনের কারণে তো আমি ক্যাম্পাসে যেতে পারতেছি না, আর হচ্ছে আমি অন্য আচ্ছা, কোথাও আচ্ছা, পাইতেছি, সেই জন্য স্যার। কোশ্চেন ব্যাংক যেটা, তাই না? হ্যাঁ আচ্ছা, স্যার, মানে ফুল কোয়েশ্চেন ব্যাংক না, গত 1-2 বছরের যদি পাইতাম তাহলে হতো স্যার। মানে শুধু জাস্ট প্রশ্ন প্যাটার্নটা বুঝতাম। আচ্ছা, কোশ্চেনের প্যাটার্নের কথা যেটা বলতেছি, জি স্যার। এটা কিন্তু আসলে চেঞ্জ হয়, কারণ গত বছর কিন্তু আমি ধরো জয়েন করছি হচ্ছে এই বছরের জানুয়ারিতে, আমি জি স্যার। জাস্ট লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা করছি, তার আগে কিন্তু অন্য টিচার ছিল। সো তার সাথে কিন্তু আমার কোশ্চেনটা অত বেশি মিলবে না। সো আর ডক্টর আব্বাস উদ্দিন শায়ক স্যার যে উনি হচ্ছে এই সেমিস্টারেই শুরু করছেন, লাস্ট সেমিস্টারে আমার সাথে আরেকজন ম্যাডাম ছিলেন আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। টিচার যে চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রে তোমার কোশ্চেনের প্যাটার্ন একটু ডিফারেন্ট হয়ে যাবে আর কি, মানে স্বাভাবিক। ঠিক আছে, সো ওইটা পরে যে খুব বেশি লাভ হবে এটা আসলে মানে বলা যায় না। তারপরও তোমরা পাবা, ওই ধরো পরীক্ষার আগ দিয়ে 1 মাস 1.5 মাস আগ দিয়ে হয়তো বা পেয়ে যাবা, আচ্ছা যদি স্যার, ঠিক পরীক্ষা আছে। হয় আর কি। আর সামনের অবস্থা তো বুঝতেছি না কি হবে না হবে। জি স্যার, আর মার্চে তো খুলে যাবে স্যার, তো সেই সময় তো এক্সাম হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তো আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নাই মনে হয়, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।